দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। এর আগের ভিডিওগুলোতে আমি বিভিন্ন আইনের ব্যাখ্যা করেছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, আপনার নামে যদি শ্লীলতাহানি বা রেপের ভুল মামলা হয়, আপনি বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনি কি করবেন। মনে রাখবেন, যদি বিষয়টা সত্যি হয় বা এরকম ঘটনা যদি সত্যি হয়, নারী নির্যাতন বা এরকম আপনি যদি করে ফেলেন, তাহলে আপনি এটা করে, আমি যে উপায়টা বলবো সেভাবে আপনি করে কিন্তু বাঁচতে পারবেন না। কিন্তু যদি সেই নারী নির্যাতন বা শ্লীলতাহানির মামলা ভুল হয়, কোনো মহিলা যদি আপনার উপর ভুল মামলা করে, তাহলে আপনি কি করবেন সেই উপায় আমি বলে দিচ্ছি আপনাকে। আইনের ডেসক্রিপশন এবং লিগাল গ্রাউন্ডে এর রেমেডি কি আছে, বাঁচার উপায় কি আছে, আমি সেটা আপনাকে ক্লারিফাই করে দেবো আজকেকার বিষয় হলো, হঠাৎ কোনো মহিলা কর্তৃক নির্যাতনের মামলা, যদি ভুয়ো নির্যাতনের মামলা আপনার উপর হয়, তাহলে আপনি কি করবেন। মনে রাখবেন, আমাদের এই চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন আইনের ডেসক্রিপশন, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। যদি এর পরবর্তী ভিডিও এবং এই ভিডিও আপনার ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আপনার বন্ধুদের মধ্যে ভিডিওগুলো ছড়িয়ে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যাই হোক, আমি আসল টপিকে চলে আসছি। ভিডিওটা লেন্দি হলেও দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, এতে কিছু না কিছু হলেও আপনার উপকার হবে। হয়তো এরকম একটা দিনে আপনার কোনো একজন মহিলার সাথে কোনো একটা তর্কাতর্কি হলো। অনেক ক্ষেত্রে দেখা যায়, সব ক্ষেত্রে নয়, আমি কোনো নারীকুলকে ছোট করে কোনো কথা বলবো না। অনেক ক্ষেত্রে দেখা যায় মহিলারা, যেহেতু তারা মহিলা, তাই সেই সুযোগটা তারা কাজে লাগায়। অনেক মহিলা করে, সবাই নয়। কি করেন তারা, কিন্তু আপনি হয়তো তার সাথে আপনি তর্কাতর্কি করেছেন, তিনি আপনার নামে থানায় একটা জিডি করলো, আর মহিলা এরকম ভাবে তার জিডি বা ডায়েরিতে লিখলো যে সেই ছেলেটি আমাকে শাড়ি ধরে টেনেছে বা গায়ে হাত দিয়েছে, শ্লীলতাহানি করেছে। এরকম যদি কোনো মহিলা থানায় গিয়ে লেখে, অভিযোগ করে, স্বাভাবিকভাবে ভারতীয় আইন ব্যবস্থা অনুযায়ী সেই অভিযোগটা কিন্তু কেসে পরিণত হয়। থানা কিন্তু সঙ্গে সঙ্গে শ্লীলতাহানির ধারা আপনার বিরুদ্ধে যুক্ত করে কেস স্টার্ট করে দেবে। এটাই স্বাভাবিক, এটাই হয়। সাধারণত থানা কিন্তু এই ধরনের অভিযোগ ফেলে রাখে না। এবারে আপনার যখন আপনার নামে এরকম শ্লীলতাহানির মামলা বা রেপের মামলা, আমি শ্লীলতাহানির মামলা দিয়েই বলছি, হলো, সঙ্গে সঙ্গে পুলিশ আপনাকে খোঁজাখুঁজি শুরু করে দিল এবং পুলিশ, আপনি জানতে পারলেন যে আপনার নামে একটা এরকম কেস হয়েছে। সেক্ষেত্রে আপনি কি করেন, মনে রাখবেন, এক্ষেত্রে মানুষ যে ভুলটা করে, কেস হলে স্বাভাবিকভাবে মানুষ কেস নাম্বারটা খোঁজার চেষ্টা করে এবং জামিন নেয়। আমি আপনাকে বলবো, আপনি যদি দেখেন যেরকম কোনো মামলা আপনার নামে হচ্ছে বা হয়েছে যেটা ফলস, মানে আপনি হয়তো সেই মেয়েটির গায়ে হাত দেননি, সেই মেয়েটি আপনাকে দোষ দিয়েছে যে আপনি তার গায়ে হাত দিয়েছেন, তাহলে আপনি কি করবেন। আপনি যেটা করবেন, আপনি আপনার লয়ারের সাথে যোগাযোগ করবেন। যে কোনো লয়ার, লোয়ার কোর্ট হতে পারে, হায়ার কোর্ট হতে পারে, যে কোনো কোর্টের লয়ার আপনার সাথে আপনি যোগাযোগ করলেন। করার সঙ্গে সঙ্গে সেই লয়ারকে দিয়ে আপনি আপনার নামে ঘটা অভিযোগ কপি আপনি তোলার চেষ্টা করবেন। সেটা যদি নাও পারেন, আপনি কোর্ট থেকে কেস নম্বর জোগাড় করতে পারবেন, যদি থানায় আপনার গেলে অ্যারেস্ট হওয়ার চান্স থাকে। এবং সেটাকে নিয়ে আমি আমার বেশ কিছু ভিডিও, এর আগের ভিডিও আমি বলেছি যে বাঁচতে গেলে, বিপদে পড়লে কিন্তু যদি উপরওয়ালা, ভগবান, আল্লাহ বলে যদি কেউ আপনাকে বাঁচান, তারপরে আপনাকে, যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, তাহলে আপনাকে বাঁচাবে কিন্তু বিপদের বন্ধু, একমাত্র বন্ধু কিন্তু কলকাতা হাইকোর্ট। যদি আপনি দেখেন যে এই ধরনের কোনো মামলা আপনার বিরুদ্ধে হয়েছে, মহিলা ঘটিত, আপনি কিন্তু সেক্ষেত্রে লোয়ার কোর্টে গিয়ে জামিন নেওয়ার থেকেও আপনি যেটা চিন্তা করবেন, আপনি হাইকোর্টে চলে যাবেন। মনে রাখবেন, হাইকোর্ট 226 আন্ডার আর্টিকেল 226 এর আন্ডারে একটা মামলা গ্রহণ করেন এবং আপনি হাইকোর্টে সেক্ষেত্রে গিয়ে যোগাযোগ করে আপনি মামলা ফাইল করবেন এবং মামলাটায় আপনার এরকম দাবি থাকবে
যে আমি তো তাকে কোনো শ্লীলতাহানি গায়ে হাত দিইনি, সে কি গ্রাউন্ডে আমার বিরুদ্ধে শ্লীলতাহানি মামলা করতে পারে। মানে আপনার বিরুদ্ধে যে কেসটা হয়েছে সেই কেসের ওপরে চ্যালেঞ্জ করে আপনি মামলা করলেন কলকাতা হাইকোর্টে, এটা এই ধরনের মামলা হয়। এবং সেই মামলা করলে খুব হয়তো 10-15 দিনের মধ্যে বা 2-5 দিনের মধ্যে ডেট পড়ে যাবে। হাইকোর্টের মামলাগুলোতে ডেট খুব লং পড়ে না। এবং হাইকোর্ট কিন্তু থানার কাছ থেকে কৈফিয়ত দাবি করবে এবং সিডি, কেস ডায়েরি সহ টোটাল ডিটেল কিন্তু হাইকোর্ট চাইবে, এটা চাইবেই। এবং পুঙ্খানুপুঙ্খ বিচার হবে যে সেই মহিলাটির মেডিকেল হয়েছে কিনা, সেই মহিলাটির কি রকম ভাবে নির্যাতন করা হয়েছে বা সত্যি নির্যাতিত হয়েছে কিনা, অনেক রকম ক্রস ভেরিফিকেশন হবে। লয়ের ভাষায়, আইনের ভাষায় যেটাকে বলা হয় ক্রস ভেরিফিকেশন। এবং ক্রস ভেরিফিকেশনের মাধ্যমে যদি দেখা যায়, কোর্ট যদি মনে করেন যে সেই বিষয়টা ভুয়ো, এবং যদি অভিযোগ ভুয়ো হয় তাহলে কিন্তু কোর্ট সেটা বুঝতে পারবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। আর যদি ভুয়ো অভিযোগ হয় তাহলে কিন্তু কোর্ট সেই মামলার উপর বা যে কেসটা হয়েছিল আপনার উপর, সেই কেসটা সম্পূর্ণভাবে স্টে দিয়ে দিতে পারেন। স্টে মানে হলো সেই পুরো মামলাটা স্থগিত করে দিতে পারেন, মানে আপনার আর জামিন নেওয়ার প্রয়োজন নেই। এটা গেল একটা বিষয়। আপনি বলবেন এটা করতে গেলে তো আমার অনেক টাকা পয়সা যাবে। অবশ্যই হাইকোর্টে গেলে আপনাকে টাকা পয়সার বিষয় থাকে অবশ্যই। এখন কমপক্ষে হাইকোর্টে গেলে 30-40 হাজার টাকার নিচে কোনো ভালো লয়ার পাওয়া যায় না। তবে এটা মাথায় রাখবেন, আপনি যদি নিজে মুভ করতে চান, নিজে যদি কথা বলতে পারেন, তাহলে আপনি নিজে কিন্তু এখন হাইকোর্ট সরাসরি অভিযোগকারীর কাছ থেকে বয়ান কিন্তু নিচ্ছে। মানে আপনি নিজে যদি দাঁড়িয়ে কোর্টে জজের সামনে বাংলাতেই যদি কথা বলেন, জজ কিন্তু শুনবে আপনার বিষয়টা। মানে আপনার কোর্টের ন্যূনতম যে ডকুমেন্ট, কোর্ট ফি বা এই ধরনের বিষয়গুলো আপনি ফর্ম ফিল আপ করে এফিডেভিট করে সেটা যদি আপনি কোর্টে গিয়ে দাঁড়িয়ে কোনো উকিলের সহযোগিতা না নিয়ে যদি আপনি নিজে সেই কেসটা মুভ করাতে চান, কেসটা যদি রান করাতে চান, কেসটা যদি স্টার্ট করাতে চান, হাইকোর্টে কিন্তু সেটা আপনি করতে পারেন। আপনি পাতি বাংলা ভাষায় হাইকোর্টের সামনে গিয়ে জজের সামনে গিয়ে বলবেন যে আমি তো তাকে শ্লীলতাহানি করিনি, এরকম মিথ্যা মামলা দেওয়া হয়েছে। জজ আপনাকে কৈফিয়ত করবে, আপনার সাথে কথা বলবে, বলার পর কিন্তু পুরো প্রসিডিওরটা হবে। এবং যদি সেটা সঠিক হয়, মানে বিষয়টা যদি কেসটা যদি মিথ্যা হয়, সেটা কিন্তু ভয়েড হয়ে যাবে। ভয়েড মানে হলো, আইনের ভাষায় ভয়েড কথার মানে হলো নাল মানে হলো পুরো বিষয়টা খারিজ হয়ে যাবে, ডিসমিস হয়ে যেতে পারে। কিন্তু মানে কেসটা আপনার নামে যেটা করা হলো সেটা ক্যান্সেল হয়ে গেল। এবার আপনি বলবেন এটা আমি কেন করব, এটা করলে আমার খরচ হবে, আমার যেতে অসুবিধা। মনে রাখবেন, যদি আপনি এটা না করেন, বিষয়টা যদি ভুল হয়, ধরুন সেই নির্যাতনটা আপনি করেননি অথচ সেই মামলাটা কোনো একজন মহিলা আপনার বিরুদ্ধে করলো, তাহলে সেই কেসে তো জামিন নিতে গেলে আপনার হাজার সমস্যায় পড়বেন। লোয়ার কোর্টে জামিন হবে না। মানে ধরুন আমার বাড়ি ভাঙড়ের লোয়ার কোর্ট বারুইপুরে জামিন হবে না, আপনাকে আলিপুর কোর্ট ডিস্ট্রিক্ট জাজে গিয়ে অ্যাপিল করতে হবে। এবং ডেটের পর ডেট যাবে, থানা সিডি পাঠাবে, তারপর আপনি জামিন পাবেন। আর সেই মাঝখানে যদি পুলিশ আপনাকে অ্যারেস্ট করে, আপনার কিছু করার নেই, আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। কোনো মহিলা যদি নির্যাতনের অভিযোগ নিয়ে থানায় যায়, সেটা কেস হয় নন বেলেবেল, অর্থাৎ জামিন অযোগ্য ধারায় মামলা স্টার্ট হয়ে যাবে এবং অ্যারেস্ট হয়ে যেতে পারেন। অ্যারেস্ট হলে আপনার 2 মাস 20 দিন বা 30 দিন পর্যন্ত আপনার কিন্তু ফার্স্ট টাইম মানে হাজতে আপনাকে আটকে যেতে হতে পারে। পরবর্তী ক্ষেত্রে সেই কেসটা চলবে এবং পার ডেটে এই ধরনের কেসগুলোকে নন বেলেবেল কেস বলা হয় এগুলোকে। সেই কেসে কিন্তু আপনাকে হাজিরা দিতেই হবে, মাস্ট। এগুলো কিন্তু খুব সহজ কেস নয় এবং হাজিরা দিতে হবে পার ডেটে প্রত্যেকটা ডেটে। এবং হাজিরা যদি আপনি না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নামে ওয়ারেন্ট হুলিয়া জারি হয়ে যেতে পারে। তাহলে এবং সেই কেসটা ধরুন আপনি জামিন নিলেন লোয়ার কোর্টে এবং বারে ডেট পার করলেন, কমপক্ষে আপনি জানেন ভারতীয় বিচার ব্যবস্থায় এই ধরনের মামলা 5 বছর তো লাগবেই। জমি সংক্রান্ত মামলা 20 বছর লেগে যায়। এটা হয় আমাদের প্রশাসনিক, এটা একটা সমস্যা। কম জজ থাকার কারণে আপনাকে এতদিন ধরে 5-6 বছর ধরে ছুটতে হবে, তারপর আপনি খালাস হয়ে যাবেন যদি সঠিক ঘটনা না হয়। তাই আমি বলছি, আমার লিগাল ভিউ অনুযায়ী আপনি এই ধরনের যদি কোনো ভুয়ো মামলা দেখেন, আপনি অবশ্যই
আপনি যেটা করবেন সেটা হলো আপনি হায়ার কোর্টে প্লিড করবেন। আমাদের এই চ্যানেলে আপনি এই ধরনের ভিডিও আরো পাবেন। সেখানে আপনি লিগাল আইনি সহায়তা কেন্দ্রর আপনি ফোন নম্বর পাবেন, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন, বা আপনার নিজস্ব লোকাল বিভিন্ন লয়ারের সাথে আপনি যোগাযোগ করে নিতে পারেন, এবং বিষয়টা এই ধরনের মামলাগুলো আপনি খুব সিরিয়াস ভাবে নেবেন আশা করব। এবং মনে রাখবেন, একটা শ্লীলতাহানি, রেপ, এই ধরনের যে মামলাগুলো, এগুলো একটা মানুষকে হত্যা করা, মানে খুন হওয়া, সেটার কিন্তু অনেক অংশ সমান। খুন হওয়া আর এই ধরনের মামলা প্রায় সমান। তাহলে আপনি এই ধরনের মামলাগুলো থেকে সতর্ক থাকবেন, এবং আশা করি এই ভিডিওটা থেকে আপনাকে কিছু না কিছু সাহায্য হয়েছে, লিগ্যাল অ্যাডভাইস আপনি পেয়েছেন। এবং যদি ভালো লাগে আপনি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিও ভালো লাগলে আপনার ফ্রেন্ডসদের মধ্যে আপনি ছড়িয়ে দেবেন, পাশে থাকবেন। এবং আমাদের এই ভিডিওর উপরেও আপনি ডেসক্রিপশনে ফোন নম্বর পাবেন, লিগ্যাল অ্যাডভাইস ফোন নম্বর, ডেসক্রিপশনে গিয়ে আপনি দেখে নেবেন, সেই ফোন নম্বরে যোগাযোগ করেও আপনি লিগ্যাল অ্যাডভাইস পাবেন। এই ধরনের সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, এবং আইন মেনে চলবেন, এবং সবাইকে আইন মানার পরামর্শ দেবেন। মনে রাখবেন, ভারতের বিচার ব্যবস্থায় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনার হয় যে বিচারে মানুষ বিচার পায় না, কিন্তু মনে রাখবেন, বিচার মানুষ পায় এমনও ক্ষেত্র রয়েছে। এবং বিচারের বাণী নিভৃতে কাঁদে এরকম বলা হয়, কিন্তু তা ছাড়াও কিন্তু যদি কেউ ফেঁসে যায়, সে কিন্তু বাঁচার জন্য সে আকুল হয়ে যায়, অনেক সমস্যায় পড়ে যায়। যাই হোক, আর খুব বেশি বাড়ালাম না ভিডিওটা। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন।